আকাশের ধমকে সন্ধ্যা কেঁপে ওঠে। দ্রুত দুই হাতে চোখ মুছে আকাশের হাত থেকে নুপুরটি নিতে গেলে আকাশ হাত সরিয়ে নেয়। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ পকেটে নুপুরটি রাখতে রাখতে বলে, ডিসিশন চেঞ্জ করেছি, নুপুরটি তুমি আর পাচ্ছ না। সন্ধ্যা অবাক হয়ে তাকায়। আকাশ গম্ভীর গলায় বলে, সিসকাদুনে মেয়েদের ইচ্ছা পূরণ আমি করি না। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ উঠে দাঁড়িয়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে ডান হাত পেতে ইশারায় নুপুরটি দিতে বলে। আকাশ মৃদু স্বরে বলে, বললাম তো হবে না। কথাটা বলে সন্ধ্যার পাশ কাটিয়ে যেতে নিলে সন্ধ্যা আবারও আকাশের সামনে দাঁড়িয়ে যায়। আকাশ ভুরু কুঁচকে তাকায়, গম্ভীর গলায় বলে, সালাম দিতে বলেছিলাম, ভুলে গিয়েছো? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। গতকাল আকাশের দেখিয়ে দেওয়া অনুযায়ী ইশারায় সালাম দিল। এরপর ডান হাত পেতে মাথা নাড়িয়ে বোঝায় তাকে নুপুরটি দিতে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, আগে হাসো। সন্ধ্যা ভুরু কুঁচকে তাকায়। বিরক্ত লাগছে তার। কি শুরু করেছে এই লোক? আকাশ একটু পিছিয়ে গিয়ে সন্ধ্যাকে ভালোভাবে অবলোকন করলো। সন্ধ্যার পরনে কালো শাড়ি। আকাশ মনে মনে হেসে বলে, আজ ভেতরে বাইরে সব কালো, গুড ডিসিশন। তবে গতকাল সাদা কালো ড্রেসের কম্বিনেশন ভালো ছিল। সন্ধ্যা ভীষণ লজ্জা পায়, মাথা নিচু করে নেয়। লোকটি ভীষণ অসভ্য টাইপ। সন্ধ্যার ইচ্ছে করলো গালের মধ্যে দুটো থাপ্পড় বসিয়ে লোকটার অসভ্যতামি ছোটাতে। আকাশ সন্ধ্যার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসে। সন্ধ্যা হঠাৎ আকাশের দিকে এগিয়ে গিয়ে আকাশের পকেটে বা হাত ঢুকিয়ে নুপুরটা পেয়ে যায়। সাথে সাথেই নুপুরটি নিয়ে দৌড় দেয়। আকাশ সন্ধ্যার কাহিনী বোঝার আগেই সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। আকাশ হতভম্ব হয়ে বিড়বিড় করে, কি বিচ্ছু। ওয়াশরুমের দিকে এগিয়ে জোর দিয়ে বলে, আবার না হেসে পালালে বেয়াদব মেয়ে। সন্ধ্যা আকাশের কথাগুলো শুনতে পেয়ে ঢোক গিলল। হাতের নুপুর সামনে ধরে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটল। মন বলে, এমনিতেই লোকটা ভালো না, আবার একটু একটু ভালোও আছে। সে ধন্যবাদ দিত তাকে নুপুর ঠিক করে এনে দেওয়ার জন্য। কিন্তু লোকটা ভীষণ অসভ্য টাইপ। তাছাড়া নুপুরটা তো এই লোকটাই ছিঁড়ে দিয়েছিল। জীবনেও ধন্যবাদ দিব না সে লোকটাকে। সন্ধ্যা দরজায় কান পাতলে বাইরে থেকে আকাশের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার ছিটকিনি খুলে বাইরে ডান পা রাখতে নিলে হঠাৎ জোরে সোরে একটা ধাক্কা খেয়ে বাথরুমের মেঝেতে পড়ে যায়। আকাশ নিজেকে সামলে নিতে পারায় সে পড়েনি, কিন্তু সন্ধ্যা চিটপটাং হয়ে পড়েছে। সাথে তার হাতের নুপুর ছিটকে যায়। সন্ধ্যা কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। আকাশ হতভম্ব হয়ে সন্ধ্যার দিকে চেয়ে আসে। সে মূলত সন্ধ্যাকে টেনে ঘরের ভেতরে নিয়ে যেতে চেয়েছিল, উল্টে সেও অসময়ে চলে এসেছে। আকাশ হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠে এসো। সন্ধ্যা তাকালো না আকাশের দিকে, একা একাই ধীরে ধীরে উঠে বসে সে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। মেয়েটি তাকে রিজেক্ট করলো? কি পরিমাণ বেয়াদব ভাবা যায়। আকাশ রেগে বলে, তোমার মাঝে তো দেখছি আদবের ছিটে ফোটাও নেই। দ্রুত আদবওয়ালি হও, নয়তো পানিতে চুবিয়ে আদব শেখাবো বেয়াদব মেয়ে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ রেগে তাকিয়ে আছে। সন্ধ্যা ঢোক গিলে ধীরে ধীরে দাঁড়ায়। এরপর আশেপাশে তার নূপুর খোঁজে। আকাশ বুঝতে পারল সন্ধ্যা নূপুর খুঁজছে। গম্ভীর স্বরে বলে, নূপুর খুঁজে লাভ নেই, কমোডের মধ্যে গিয়ে এতক্ষণে ওর জানাজা হয়ে গিয়েছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ ভুরু কুঁচকে ইশারায় কমোড দেখায় সন্ধ্যাকে। সন্ধ্যা দ্রুত এগিয়ে গিয়ে ওপর থেকে খুঁজল। উল্টো ঘুরে আকাশের দিকে তাকালে আকাশ আবারও বলে, বিশ্বাস না হলে হাত ঢুকিয়ে চেক করতে পারো। সন্ধ্যা রেগে তাকায় আকাশের দিকে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। কত বড় বেয়াদব, তার দিকে চোখ গরম করে তাকায়। সন্ধ্যা টইটম্বুর আঁখি দুটি নিয়ে আকাশের দিকে চেয়ে আসে, হাত দিয়ে ইশারায় বোঝায়, আপনি ভীষণ খারাপ লোক। আকাশ বুঝতে পেরে রেগে বলে, আর তুমি বেয়াদব। সন্ধ্যার চোখ থেকে না চাইতেও দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যা দ্রুত ডান হাতের চোখ মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। এত খারাপ লাগছে তার। আগে দুটো টুকরো হয়ে থাকলেও তাও তার ভাইয়ের দেওয়া জিনিস তো ছিল, এখন তাও নেই।
তার কপালটা এত খারাপ। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো সন্ধ্যা জানালার কাছে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আকাশের নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মেয়েটি তার ভাইয়ের দেওয়া নূপুরের জন্য কাঁদছিল। এখন সেটা পুরোপুরি নেই। আকাশ কি বলবে বুঝতে পারে না। সে তো নূপুরটি ঠিক করে এনেছিল একে দেবে বলে। এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে বুঝতে পারিনি। কিছু বলতে গিয়েও বলল না। ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছু একটা ভেবে উল্টো ঘুরে বলে, তোমার আরেকটি নূপুর আছে যে, ওটা আমাকে দাও, আমি কিছু একটা ব্যবস্থা করব। কথাটা শোনার সাথে সাথে সন্ধ্যা আকাশের দিকে তাকায়। এত রাগ লাগছে সন্ধ্যার। একটা নূপুর অস্তিত্বহীন করে দিয়ে আরেকটার দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা ধোপাধাপ পা ফেলে আকাশের দিকে এগিয়ে আসে। আকাশ ভুরু কুঁচকে চেয়ে আছে। কিছু বোঝার আগেই সন্ধ্যা আকাশকে গায়ের জোরে ধাক্কা দিয়ে আকাশের মুখের ওপর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। এটা কি হলো? চরম লেভেলের মেজাজ খারাপ হলো। রাগে দরজায় একটা লাথি মেরে চিৎকার করে বলে, বেয়াদব মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আকাশের চিৎকার আসমানি নওয়ান তার ঘর থেকে বেরিয়ে আসে। সাথে শিমু আর তার মাও বেরিয়ে আসে। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, আকাশ, কি হয়েছে? আকাশ তার মায়ের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওর সাহস কি করে হয় আমার মুখের উপরে দরজা লাগানো? আসমানি নওয়ান অবাক হয়ে বলে, এইটা তো সন্ধ্যার ঘর, তুমি সন্ধ্যার ঘরের সামনে কি করতেছো? আকাশ থতমত খেয়ে তাকায়। নিজেকে সামলে রেগে বলে, যা ইচ্ছা করছি। আসমানি নওয়ান রেগে বলে, যা ইচ্ছা করতাছো মানে? যাও এখান থেকে। তুমি ওর আশেপাশেও আসবা না, ওর ঘরের সামনেও আসবা না। আকাশ দাঁত কিরমির করে বলে, 100 বার আসবো, ঘরের সামনে আসবো, ঘরের ভেতরে যাব, ইচ্ছে হলে ওর বিছানায় ওর সাথে ঘুমাবো। আকাশের কথা শুনে সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ কথাগুলো বলে গটগট পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে বলে, মেয়েটাকে আদব শেখাও, নয়তো ওর কপালে দুঃখ আছে বলে দিলাম। আকাশের খালা ভুরু কুঁচকে বলে, তুমি কি সন্ধ্যাকে মানতে চাইছো বাবা? আকাশ বিরক্তির কণ্ঠে বলে, বালের এক মেনে নেওয়া, এই বেয়াদব মেয়েকে কে মানবে? শিমু মাথার চুলকে বলে, ও খালামণি, তোমার ছেলে বউ মানবে না, আবার একসাথে ঘুমাতেও চাই। মনে হয় তুমি একটু বেশি ডিজিটাল ছেলে জন্ম দিয়েছো। আসমানি নওয়ান শিমুর কান টেনে বলে, এই ছেলে, আমার মাথা পাগলা করলা, আর তুই আবার আমার পিছে লাগতাছস কেন? শিমু কাঁদো কাঁদো মুখ করে বলে, ইস, কান ছাড়ো খালামণি। সৌম্য তার মামার সাথে কথা বলছে। তাদের বাড়ির পাশে একটি ঘর বানিয়ে সৌম্য এখানে থাকবে জানিয়েছে। ভদ্রলোক অবাক হয়, কিন্তু খুশিও হয়। তিনি তাদের বাড়িতেই থাকতে বলেছে। কিন্তু সৌম্য তাতে সায় দেয়নি। সে আর সন্ধ্যা এখানে থাকলে একটা বাড়িতে ঝামেলা হবে। সৌম্যর এখন জমি কেনার মতো টাকা নেই। তাছাড়া সৌম্য তো এখানে সারা জীবন থাকবে না। আপাতত এই জায়গাটাই পারফেক্ট মনে হলো। সন্ধ্যাকে একা রেখে গেলে চিন্তামুক্ত থাকতে পারবে। সৌম্যর মামা সবকিছু ঠিক করে দিয়েছে। কয়েকজন মিস্ত্রি এনেছেন। তার আগে সব জিনিসপত্র সৌম্যের সাথে গিয়ে কিনে এনেছেন। সৌম্যের পুরানো লুঙ্গি, গায়ে স্যান্ডো গেঞ্জি জিনিসপত্র এনে কাপড় বদলেছে। এগিয়ে গিয়ে আউবয়সী একজন লোককে জিজ্ঞাসা করলো, চাচা, কিছু করা লাগলে বলুন। ভদ্রলোক অবাক হয়ে বলে, তুমি কি করবা বাবা, তোমার কাজই তো করছি। সৌম্য মৃদু স্বরে বলে, আপনারা যা করছেন এটাই করব। বয়স্ক লোকটি হাসল। কত বাড়ি কাজ করেছে, এমন অফার পায়নি, তাই অবাক হয়েছে। সাথে একটু হাসলো। সৌম্যর তার বাবার কথা মনে পড়ল। তার বয়স 6 কি 7 হবে। তখন তার মা বেঁচে ছিল। তাদের গ্রামে এমন বাড়ির কাজ হলে তার বাবা তাকে কাঁধে তুলে নিয়ে সেই কাজের জায়গায় নিয়ে গিয়ে তার পাশে বসিয়ে রাখত। কথাগুলো ভেবে সৌম্য মৃদু হাসল। অথচ আজ সে ওই বাড়ি না গেলেই তার বাবা খুশি। সে আর তার বোন না গেলেই তার মুখ অন্ধকার হয়ে যায়। সৌম্য খুব করে চায় আল্লাহ যেন ওই বাড়িতে আর কখনো তাকে আর তার বোনকে না নেয়। সৃজা সৌম্যর পাশে এসে দাঁড়িয়ে বলে, আপনাকে গ্রামের ছেলে
লুকে ভালো লাগছে? সৌম্য গম্ভীর গলায় বলে, আমি গ্রামেরই ছেলে। কিছুক্ষণ আগে পর্যন্ত বোঝা যাচ্ছিল না আপনার ড্রেস আপের জন্য। সৌম্য ঘাড় ঘুরিয়ে বিরক্তির কণ্ঠে বলে, প্রয়োজনীয় কিছু বলবেন? সৃজা বিব্রত বোধ করে, আমতা আমতা করে বলে, আমি আপনার চেয়ে অনেক ছোট, আমাকে তুমি করে বলবেন? সৌম্য এবারও বিরক্ত হয়ে বলে, আমি যাকে তাকে তুমি বলি না। সৃজা মন খারাপ করে বলে, তাহলে তুই বলুন। সৌম্য রেগে বলে, এটা আরও বলি না। সৃজা ঢোক গিলল, সে তো ভালো করেই কথা বলছে, সৌম্য এমন রেগে যাচ্ছে কেন? আমতা আমতা করে বলে, আমি পিঠা বানিয়েছি, আপনি একবার ভেতরে আসবেন? সৌম্য ফোঁস করে শ্বাস ফেলে বলল, যতগুলো বানিয়েছেন সবগুলো এইখানে আনুন। সৃজা একটু খুশি হলো। ভেতরে যেতে নিলে সৌম্য আবারও বলে, সবগুলো আনবেন, কারোর জন্য একটাও রাখলে আনার প্রয়োজন নেই। সৃজা বাঁকা চোখে তাকায় সৌম্যের দিকে। কারোর জন্য রাখবে না মানে? তার একটা ছোট ভাই আছে, বাবা আছে, মা আছে। লোকটা কেমন যেন। সৌম্য উঠানে পাতা একটি চেয়ারে বসলো। সৃজা এগিয়ে এসে বলে, আপনার বউ নেই জানি, কিন্তু লাভার আছে কি? সৌম্য শক্ত চোখে তাকায় সৃজার দিকে। সৃজা মেকি হেসে বলে, এমনি শুনতে চাইছিলাম আর কি। সৌম্য ছোট করে বলে, আছে। সৃজা অবাক হয়, তবে উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি ভাইয়া? সৌম্য সৃজার ব্যবহারে অবাক হয় না। এরকম রিয়াকশনই বোধহয় আশা করেছিল। মৃদু স্বরে বলে, হুম। সৃজা হেসে বলে, নাম ইরাবতী, তাই না? সৌম্য তড়াক করে সৃজার দিকে তাকায়। সৃজা সৌম্যের ভড়কানো দৃষ্টি দেখে ভালোই মজা পায়। উল্টো ঘুরে বাড়ির ভেতরে দৌড়ে যেতে যেতে বলে, আপুটার কপাল পুড়েছে, আপনি অনেক খিটখিটে। আপুকে ভুলে গিয়ে তার কপাল বাঁচিয়ে দিন। সৌম্যের হাত নিষ্পিস করলো মেয়েটাকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। সৃজা কিভাবে জেনেছে? এতে অবাক হয়নি সৌম্য, কিন্তু বিরক্ত হলো। চেয়ারে হেলান দিয়ে ডান পা বাঁ পায়ের ওপরে রেখে বাঁ হাত বন্ধ করে চোখের ওপরে রাখে। এরপর দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, যা মনে রেখে আমার কষ্ট পায়, তার নাম মরীচিকা। আর আমার অধ্যায় ইরাবতীর অর্থ মরীচিকা। দুপুরের পর সন্ধ্যাকে নিয়ে আসমানি নওয়ান, শিমু আর শিমুর মা পার্লারে এসেছে সন্ধ্যার নাক ফুটো করার জন্য। সন্ধ্যার পরনে কালো শাড়ি, মাথায় হেজাব বাঁধা। ছোট থেকে এই অভ্যাস সৌম্য তাকে করিয়েছে। যখন অনেক ছোট ছিল তখন সৌম্য নিজেই তাকে হেজাব পরিয়ে বাইরে বের করত। কথাগুলো ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। বাঁ পায়ে নুপুরটির খোলেনি, ডান পা ফাঁকা। শিমু এটা দেখে সন্ধ্যাকে অনেকবার খুলতে বলেছিল। মানুষ তাকে দেখে জোকার বলেছিল। সন্ধ্যা খোলেনি। মানুষের কথা সে কেন ভাবতে যাবে? তার কথা কয়জন মানুষ ভাবে? সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব ঘিরে ধরে। কবে তার ভাইকে খুঁজে পাবে? সন্ধ্যা অপেক্ষার প্রহর গোনে। শিমু সন্ধ্যাকে টেনে একটি চেয়ারে বসিয়ে দেয়। সন্ধ্যা আশেপাশে তাকালো। একটি মেয়ের নাক ফোটানোর মেশিন আনলে সন্ধ্যা একটু ভয় পায়। এখন কত কত বড় হয়েছে, না জানি কতই না লাগবে। ভাবনার মাঝেই মেয়েটি মেশিন দ্বারা সন্ধ্যার নাক ফুটো করে দেয়। সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায় ব্যথায়, তবে যতটা ভেবেছিল ততটা ব্যথা পায়নি। শিমুর মা এগিয়ে এসে সন্ধ্যার থুতনিতে হাত রেখে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, অনেকটাই ফর্সাই বলা যায়। নাক ফুলের মাথায় ছোট্ট একটা পাথর বসানো, যেটি জ্বলজ্বল করছে। ভদ্র মহিলা মৃদু হেসে বলে, মার্শাল্লাহ আপা, দেখো আমাদের জান্নাতকে কি সুন্দর লাগছে। সন্ধ্যা শিমুর মায়ের দিকে তাকিয়ে রইল। জান্নাত নামটা নিয়ে সে বিভ্রান্তিতে পড়ে যায়। এই ভদ্রমহিলা দুজন তাকে এমনভাবে জান্নাত বলে ডাকে যেন তার আসল নাম জান্নাত আর সন্ধ্যা নাম নকল। কাজ শেষে সন্ধ্যাকে নিয়ে সবাই পার্লার থেকে বেরিয়ে আসে। পাশে একটি দোকান থেকে শিমু কিছু কেনার জন্য যায়। এদিকে আসমানি নওয়ান আর তার বোন টুকটাক কথা বলায় ব্যস্ত। সন্ধ্যা আশেপাশে চোখ বোলাচ্ছিল। হঠাৎই তিনটে কুকুর সন্ধ্যার ডান পাশে ঘুরঘুর করে। সন্ধ্যা ঢোক গেল।
সাহস করে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু কুকুরগুলোকে তার দিকে আসতে দেখে সন্ধ্যা বাম দিকে পিছিয়ে যায়। এভাবে এগোতে এগোতে সন্ধ্যা অনেকটা দূরে চলে যায়, সাথে কুকুরগুলো সন্ধ্যার দিকে এগোয়। এক পর্যায়ে সন্ধ্যা ভয়ে দৌড় দেয়, পেছন পেছন কুকুরও দৌড়ায়। সন্ধ্যার কান্না পাচ্ছে, এটা আবার কোথায় ফেসে গেল সে। মেয়েটি বাইরে বেরোনোর স্বভাব একেবারেই নেই বললেই চলে, সেখানে হঠাৎই এমন একটা পরিস্থিতিতে পড়ে সন্ধ্যার অবস্থা বেহাল। শাড়ি পরে দৌড়াতে গিয়ে বেচারা কয়েকবার যে পড়তে পড়তে বেঁচেছে, পায়ের জুতো কোথায় যে খুলে গিয়েছে তার হদিশ নেই। হঠাৎ কারো সাথে জোরে সোরে একটা ধাক্কা খেয়ে পড়তে নেয়, তার আগেই সন্ধ্যা দুই হাতে লোকটির শার্ট আঁকড়ে ধরে। আকাশ রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, তাকে কেউ ধরেছে বুঝতে পেরে দ্রুত মেয়েটির দিকে তাকালে সন্ধ্যার মুখ দেখতে পায়, মাথা নিচু করে রাখায়। আকাশ রেগে সন্ধ্যাকে ধাক্কা দেয়। কোনো ম্যানার্সলেস মেয়ে রে বাবা, তাকে ধরেছে। মেজাজ খারাপ হয়ে যায় তার, সন্ধ্যাকে ধাক্কা দিয়ে হাত দিয়ে তার শার্টটা ঝাড়ে, যেন তার শার্টে ময়লা লেগেছে। এরপর সামনে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায় রাস্তায় সন্ধ্যাকে পড়ে থাকতে দেখে। আকাশের ধাক্কা খেয়ে বেচারি আর দাঁড়িয়ে থাকার শক্তি হয়নি। আকাশ অবাক হয়ে বলে, তুমি? সন্ধ্যা অসহায় দৃষ্টিতে তাকায়। আকাশ এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে আবারও হাত গুটিয়ে নেয়। গতকাল রাতে তাকে রিজেক্ট করেছে, আবার তাকে ধাক্কা দিয়ে মুখের উপরে দরজা লাগিয়ে দিয়েছে। আকাশ কিছু ভুলে যায় না, অতঃপর গম্ভীর গলায় বলে, একাই ওঠো। সন্ধ্যা আকাশের ব্যবহারে অবাক হয়, বেশ কসরত করে একা একা উঠে দাঁড়ায়। আকাশ সন্ধ্যার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলায়। কার বিয়ে খেতে যাচ্ছিলে? বিয়েতে তো এত মানুষ সাজে না। আকাশের কথা শুনে সন্ধ্যার মুখ অটোমেটিকই তার গালে চলে যায়। সে তো সাজেনি। এই লোকটা এসব আবোল তাবোল কি বলে? আকাশ আবারও বলে, এখানে কি করছো? বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার জন্য বের হওনি তো আবার? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, রাগ হয়, অনুমান করে কত কথা বলে লোকটা। সন্ধ্যা আকাশের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে লিখতে শুরু করে। আকাশ কটমট দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। এই মেয়েটি তাকে শুধু তেজ দেখায়। ফোনটা কিভাবে নিয়ে নিল দেখো, কবে যে তার একটা চটকানি খাবে এই মেয়ে। বিড়বিড় করলো, বেয়াদব মেয়ে। সন্ধ্যা আকাশের দিকে তাক করে ধরে ফোন, যেখানে লেখা, আমি আপনার মায়েদের সাথেই বাইরে এসেছিলাম, আমাকে কুকুর ধাওয়া করায় আমি হারিয়ে গিয়েছি, আমায় বাসায় পৌঁছে দিন প্লিজ। আর আপনার মাকে কল করে জানিয়ে দিন আমি আপনার সাথে, নয়তো উনি চিন্তা করবেন। আকাশ লেখাটা পড়ে সন্ধ্যার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে নেয়। এরপর তার মায়ের নাম্বারে ফোন করলে তার মা ফোনটা রিসিভ করে। আসমানি নওয়ানের কথা শোনার আগেই আকাশ বলে, তোমাদের আদরের বেয়াদব মেয়ে সন্ধ্যা আমার সাথে, চিন্তা করো না মা। সন্ধ্যা বিরক্ত হয়, তাকে সবসময় বেয়াদব বলে, সে যথেষ্ট ভদ্র। আসমানি নওয়ান ছেলের কথায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, এরপর রেগে বলে, তুমি আমার জান্নাতরে কোথায় নিয়ে গেছো? আকাশ রেগে যায়, একে সে এনেছে, বাকি এই বেয়াদব মেয়ে তার কাছে এসেছে। অতঃপর মেজাজ দেখিয়ে বলে, আমি তোমার জান্নাতকে জন্তুদের সুস্বাদু খাবার বানানোর জন্য সুন্দরবন রওনা হচ্ছি। তোমার জান্নাতের সাথে একেবারে জান্নাতে গিয়ে দেখা করো, এখন ঘুমাও। বলে খট করে কলটা কেটে দিল। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, কান ধরো। সন্ধ্যা আর কত অবাক হবে। আকাশ ধমকে বলে, কান ধরো ইডিয়েট। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, হিজাবের ওপর দিয়ে দুই হাত কানে ধরলো। আকাশ মনে মনে হাসে, তার সাথে বেয়াদবি করে কেউ ছাড় পায় না, এই মেয়েও পাবে না। অতঃপর গম্ভীর গলায় বলে, ওঠো বসো, উঠবস করো। সন্ধ্যা বিস্ময় চোখে তাকায়। যদিও এই রাস্তা ফাঁকা, মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে, তবুও এইভাবে বাচ্চাদের মতো করে কান ধরে উঠবস করবে? আকাশ সন্ধ্যাকে চুপ দেখে বলে, আমি গেলাম তাহলে, তোমার যেই দিকে দু চোখ যায় চলে যাও, হ্যাপি জার্নি। কথাটা বলে আকাশ উল্টো ঘুরলে সন্ধ্যা দ্রুত আকাশের শার্ট টেনে ধরে।
আকাশ তার শার্ট ধরে রাখা সন্ধ্যার হাতের দিকে তাকালে সন্ধ্যা আকাশের শার্ট ছেড়ে দেয়। আকাশ সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যা বোঝালো সে উঠবস করবে। আকাশ মনে মনে হেসে ওপর থেকে গম্ভীর গলায় বলে, তাড়াতাড়ি করো। সন্ধ্যা ঢোক গিলে দুই হাতে দু কান ধরে চোখ খিচিয়ে নেয়। সব সময় সে বেকায়দায় পড়ে, এইসব উদ্ভট কাজ করতে হয় তাকে। সন্ধ্যা দ্রুত বসে পড়ল, আবার সাথে উঠল। আকাশ ফোনে ভিডিওটা অন করেছে। সন্ধ্যা একবার ওঠা বসা করে অসহায় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশ ভুরু কুঁচকে বলে, হয়নি, 10 বার করতে হবে। সন্ধ্যার কান্না পাচ্ছে, লোকটা এমন কেন? সন্ধ্যার দৃষ্টি দেখে আকাশের একটু মায়া হলো। অতঃপর বলে, আচ্ছা, আর 2 বার বসো আর ওঠো। সন্ধ্যা দাঁতে দাঁত চেপে আকাশের কথা অনুযায়ী আরো 2 বার কান ধরে ওঠ বস করে। আকাশ ফোন এমনভাবে ধরেছিল সন্ধ্যা বুঝতে পারেনি তার ভিডিও করছে লোকটি। আকাশ তার কাজ শেষে ফোন পকেটে রাখে। এরপর সন্ধ্যার হাত ধরে রাস্তার ওপাশে যেতে যেতে একটু হাসলো। আচ্ছা, জব্দ হয়েছে মেয়েটা। সন্ধ্যার ইচ্ছে করলো আকাশকে হাতে তার হাত ধরেছে এই হাত খামচে রক্তাক্ত করে দিতে, কিন্তু সে এখন অসহায়। উপায় থাকলে এইরকম করে দৌড় দিত। আকাশ তার গাড়ির দরজা খুলে সন্ধ্যাকে গাড়িতে উঠতে বলার আগেই খেয়াল করলো সন্ধ্যার পা খালি। অবাক হয়ে বলে, তোমার জুতা নেই? সন্ধ্যার চোখ মুখে অসহায়ত্ব। আকাশ বুঝলো বোধ হয়, হতাশ কণ্ঠে বলে, নিজেকে কুকুরদের কাছে বিলিয়ে দিতে পারোনি বলে জুতো জোড়া দিয়ে দিয়েছো? ভালো, খারাপ না, গাড়িতে ওঠো। সন্ধ্যা আকাশের অহেতুক কথা শুনে কি রিয়াকশন দেবে বোঝে না। গাড়িতে উঠে বসে। আকাশ ড্রাইভিং সিটে গাড়ি স্টার্ট দেয়। এসেছিল ব্যবসার কাজে, এখন এই মেয়েকে নিয়ে তার ঘোরা লাগছে। আকাশ বিরক্ত হলো। প্রায় 20 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করে একটি জুতোর শোরুমের সামনে গাড়ি থামায়। এরপর সন্ধ্যাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা বুঝলো আকাশ তাকে জুতো কিনে দেওয়ার জন্যই এখানে এনেছে। সন্ধ্যা এলোমেলো পায়ে হাঁটে, একবার এদিকে ওদিকে তাকিয়েছিল, এরপর মাথা নিচু করে হাঁটে। আকাশ শোরুমের এক জায়গায় গিয়ে দাঁড়ালো, সামনে বসার জায়গা। আকাশ সন্ধ্যাকে বসতে বলে জুতো খোঁজে। কালো কালার এক জোড়া জুতোর দিকে আঙ্গুল তাক করে বের করতে বলে। 18 কি 19 বছরের একটি ছেলে আকাশের দেখানো জুতো বের করে হাঁটু মুড়ে বসে। দু হাতে জুতো দুই দিকে ভাঁজ করে এলো। হাত হাতে জুতো রেখে অপর হাত সন্ধ্যার দিকে বাড়িয়ে বলে, আপু, আপনার পাটা আগায় দেন। সন্ধ্যা ইতস্ত করে, ডান পা ধীরে ধীরে এগিয়ে দেয়। আকাশ ভুরু কুঁচকে চেয়ে আসে। ব্যাপারটা তার পছন্দ হচ্ছে না। এই ছেলে সন্ধ্যাকে জুতো পরাবে কেন? অদ্ভুত। সন্ধ্যা পা এগিয়ে দেওয়ার আগেই আকাশ একটি বসার টুল দুই হাতে নিয়ে বসে। এরপর বা পা জুতো সহ উঁচু জায়গায় রেখে বা হাতে ছেলেটির গাল চেপে ধরে ধমকে বলে, বৌকার। ছেলেটি অবাক হয়। সন্ধ্যা ডান পা ওপরে রেখেছে। আকাশের কথায় অবাক হয় মেয়েটা। ছেলেটি কি বলবে বোঝে না। সে তো জানে না মেয়েটি কার বউ। যেহেতু এই লোকটির সাথে এসেছে, এনারই হবে। সেই অনুযায়ী ছেলেটি বলে, স্যার, আপনার। কথাটি বলার সাথে সাথেই আকাশ ছেলেটির বাম গালে থাপ্পড় মেরে দেয়। অতঃপর রেগে বলে, বউ আমার, পায়ে হাত দিচ্ছিস তুই? হিসাব তো মিলল না, তাই একটা ডোজ দিলাম। এরপর আকাশ ছেলেটির হাত থেকে জুতো নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। এরপর জুতো জোড়া নিচে ফ্লোরে শব্দ করে রেখে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, সাইজ চেক করো। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। ওইদিকে ছেলেটি গালে হাত দিয়ে বসে আছে। 8 বছর এই পেশায় আছে। আজকের মতো অভিজ্ঞতা কখনো হয়নি বেচারার। কেমন রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছে না। অনেকেই অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। হঠাৎ অরুণ আকাশের পাশে দাঁড়িয়ে আকাশের কাঁধে হাত রেখে বলে, বুঝলাম না, বউ মানিস না, কিন্তু সময় মতো গলা ফাটিয়ে ঠিকই বউ বউ করিস। কাহিনী কি রে? আকাশ থতমত খেয়ে তাকায়। এরপর সন্ধ্যার দিকে তাকিয়ে গলা ঝেড়ে বলে, আইনত বউ তো, খেয়াল না রাখলে পুলিশের হেফাজতে থাকতে হবে। অরুণ মাথায় হাত দিয়ে বলে, ও মা, তোকে যে পুলিশে ধরবে। ওর বাড়ি কোথায়? ও থাকে কোথায়? আকাশ অরুণের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, তোর চোখের তলে। অরুণ চোখ বড় বড় করে বলে,
আমার চকি সেটা কোথায়? আকাশ বিরক্তির কণ্ঠে বলে, হাতালেই খুঁজে পাবি। অরুণ অসহায় মুখ করে তাকায়। মনে হচ্ছে তার প্রেস্টিজ আজ সব পানসার হয়ে গেছে। আকাশের কথা শুনে সন্ধ্যা মাথা নিচু করে হেসে ফেলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। এটি গল্পের সপ্তম অথবা অষ্টম অংশ। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ হানি।